পাকিস্তান ডাব্লিউটিসির ফাইনাল খেলবে, হারাবে, ভারতকে হারাবে, ভারতকে গণায় ধরে না, ভারতকে পাত্তা দেয় না। আর এখন বাংলাদেশের সাথে এসেই নাকানি চুবানি। বাংলাদেশ যেই খেলাটা খেলছে, উল্টা আমি বলবো যে পাকিস্তানকে পাত্তাই দেয় নাই, এক ফোঁটা পাত্তা দেয় নাই পাকিস্তানকে। পাকিস্তানের কোনো মানে কোন দিন পাকিস্তান এই 5টা দিন খেলা হয়েছে, কোন দিন বলবেন যে পাকিস্তান এগিয়ে ছিল? প্রথম দিন থেকে শুরু করে পঞ্চম দিন পর্যন্ত যেভাবে বাংলাদেশ ফাইট করেছে, যেভাবে খেলায় ছিল, পাকিস্তান এই 5 দিনের ভিতরে একদিনও সেই খেলায় ছিল না। আওয়াজে পাকিস্তান ভারতকে হারাবে, বাংলাদেশের সাথে পারে না। একটা সময় ছিল যখন অনেক বেশি ছোট ছিলাম, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস তাদের খেলা দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকতাম। তারপরে যখন বুঝতে শিখলাম আস্তে আস্তে, শোয়েব আখতার আসলো, আব্দুর রাজ্জাক আসলো, মানে পেস ইউনিটে পাকিস্তান ভালো একটা দল ছিল। তখন আমাদের ফেভারিট প্লেয়ারের তালিকায় এরা ছিল। কিন্তু সময়ের পরিক্রমায় এখন পাকিস্তানের পেস ইউনিটে ওই রকম কোনো বোলার নাই। যারা আছে তারা ফাস্ট বোলার না, পেসার বলা যায় না তাদেরকে বলা যেতে পারে মিডিয়াম পেসার। শাহিন শাহ আফ্রিদি বলেন কিংবা নাসিম শাহ বলেন কিংবা কি নতুন প্লেয়ারটা আব্বাস, তাদের কথা যদি আমরা বলি, তাদেরকে আমি বলবো মিডিয়াম পেসার। যেই বোলারের পেস 130-32 ছুঁই করে, এর বাইরে যেতে পারে না। তাও 30-32 সবসময় যায় না, মাঝে মাঝে যায়। তো তাদেরকে আসলে ফাস্ট বোলার বলাটা বোকামি। সেই জায়গাটায় ডেভেলপ করেছে আমাদের বাংলাদেশ। বাংলাদেশের যে পেস ইউনিট আছে লাস্ট কিছুদিন ধরে প্রশংসার দাবি রাখে। তাসকিন, শরীফুল, নাহিদ রানা নতুন সেনসেশন, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, তাসকিন, তানজিব সাকিব, আরও অনেক বোলার আছে। মেন ফ্রন্ট লাইনে হচ্ছে এই 5-6 জন টি-20 কিংবা ওয়ানডে কিংবা টেস্ট দলে যারা খেলে। খালেদ আছে টেস্টের জন্য। তো সেই জায়গাটায় বাংলাদেশ অনেক বেশি, আমি বলবো তো অনেক বেশি কি অনেক বেশি ডেভেলপ করেছে পেস ইউনিটে, এবং যার ফলশ্রুতিতে পাকিস্তানের প্লেয়াররা এখন আতঙ্কে থাকে। নাহিদ রানা আতঙ্ক। পাকিস্তানের যারা বিশ্লেষক আছে তারাও দেখলাম যে নাহিদ রানাকে ব্যাপক পরিমাণে ভয় পায়। প্রতিটা বিশ্লেষকই বলে যে নাহিদ রানার মতো বলার আমাদের নাই, আমাদের আছে মিডিয়াম পেসার। এটা পাকিস্তানি কন্টেন্ট ক্রিয়েটর বা জার্নালিস্টদের কথা। আসলে বনের বাগে খায় না, মনের বাগে খায়। বনের বাগে খাওয়ার আগে পাকিস্তানকে মনের বাগে খেয়ে ফেলছে। পাকিস্তানের প্রতিটা ব্যাটসম্যান নাহিদ রানা যখনই বল করতে আসে তখনই মনে হয় যে হাত পাকাপাকি শুরু করে দেয়। নাহিদ রানার খারাপ বলও ওরা দেখা যায় যে উইকেট দিয়ে আসছে। যদিও নাহিদ রানা আজকে যথেষ্ট ভালো বল করছে। র পেস কি জিনিস নাহিদ রানা আজকে সেটা দেখাই দিচ্ছে। বিশেষ করে যখন রেজওয়ানকে 147 কিলোমিটার স্পিডে যখন বল করছে, রেজওয়ান তো চোখে মুখে সর্ষে ফুল দেখছে। তার সংসারে তো মন ছিল না, শরীরেও জুত ছিল না। এখন দেওয়ানা হইয়া ফয়দা আছে? ফয়দা নাই। নাহিদ রানা একাই আসলে সেকেন্ড ইনিংসে পাকিস্তানকে ধসিয়ে দিয়েছে। আর যদি আমি টোটাল ম্যাচটা একটু সামারি করি, প্রথম দিনেই বাংলাদেশ আসলে এগিয়ে গিয়েছিল। ওই যে 301 রান করে ফেলছিল প্রথম দিনেই 4 উইকেটে, তখনই আসলে
বাংলাদেশ পাকিস্তানের চাইতে এগিয়ে গিয়েছিল এবং সেকেন্ড দিন বাংলাদেশ বেশি যোগ করতে পারে নাই, 112 রান যোগ করেছে, তার সাথে সবাই অল আউট হয়েছে। পাকিস্তানকে 80 না 86 রানে আমরা আউট করতে পারছি, 386, মানে যে আমরা লিডটা পেয়েছিলাম 32 না 34 রানের লিড। সেখান থেকে বাংলাদেশ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে চতুর্থ দিন বাংলাদেশ যেভাবে খেলছিল মনে হচ্ছিল যে আরেকটু ফাস্ট খেলে ভালো হতো। এনিওয়ে ভালো খেলছে, 240 রান সেকেন্ড ইনিংসে, অসাধারণ বলবো। ব্যাটসম্যানদের কথা যদি আমি বলি, মমিনুল হক 2 ম্যাচে 50 দেখা, প্রথম ইনিংসে তো অলরেডি 91 করেছিল। নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, যেভাবে দলকে এগিয়ে নিয়ে গেছে। প্রথম ইনিংসে সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসেও ভালো রান, 80+ রান। অবশ্যই কৃতিত্ব দিতে হবে, সে তার নিজের জন্য যদি খেলতো সে দ্বিতীয় ইনিংসেও সে সেঞ্চুরিটা পাইতো। দলের রান প্রয়োজন ছিল, তখন হিট করতে গিয়ে আউট হয়েছে, নিজের উইকেট দলের জন্য বিলিয়ে দিয়েছে, এপ্রিসিয়েট করি। মুশফিকুর রহিম প্রথম ইনিংসে 70 রান, সেকেন্ড ইনিংসে মোটামুটি অ্যাভারেজ একটা রান করেছে। তাসকিন আহমেদ বলের সাথে সাথে ব্যাটেও কিছুটা ভূমিকা রেখেছে। প্রথম ইনিংসে 26 রান না 25 রান, দ্বিতীয় ইনিংসেও ভালো 10-12 রান করছে মনে হয়, একটা ছক্কা তো মারলই। সব কিছু মিলে বাংলাদেশের ব্যাটিংটা ভালো গিয়েছে। 240 রান যখন 9 উইকেট বাংলাদেশের অধিনায়ক ডিক্লিয়ার ঘোষণা করছে, অত্যন্ত সাহসী সিদ্ধান্ত, সময় উপযোগী সিদ্ধান্ত। যে প্রথম লাস্ট যে উইকেট আছে নাহিদ রানা, তাকে ব্যাটিংয়ে পাঠিয়ে 5-7 মিনিট নষ্ট করে বা 10 মিনিট নষ্ট করে কোনো লাভ নেই। যেই রানের টার্গেট অলরেডি হয়ে গেছে 267 রানের, সেটাই এনাফ। আমাদের বোলিং ডিপার্টমেন্ট ভালো বল করবে সেই ভরসার জায়গা ছিল এবং বোলাররা তা করে দেখিয়েছে। তবে নাজমুল হোসেন শান্তর এই ডিসিশনটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। সেইখান থেকে যেভাবে শুরুটা করেছিল, 2টা সেশন তো পার করে দিবে। প্রথম সেশনের তো আর 5 ওভার 6 ওভার বাকি ছিল, কিন্তু ওই 5-6 ওভার যেভাবে তাসকিন আহমেদ বল করেছে, যে লেন্থটা বজায় রেখেছে, অসাধারণ এক কথায়। তারপরে লাঞ্চের পরপর 2টা সেশন তাদেরকে খেলতে হবে। যেভাবে বাংলাদেশ লাস্ট মুহূর্তে যে ম্যাজিক দেখালো, যখন 5টা চলে গেছিল উইকেট, তারপরে যে একটা পার্টনারশিপ আমরা দেখছিলাম রেজওয়ান এবং কি সাউদ মাসুদ নাকি নামের, যথেষ্ট ভালো নির্ভরতার সাথে ব্যাট করছিল। তখনই আসলে ঘূর্ণিঝড় নাহিদের আক্রমণ। ঘূর্ণিঝড় নাহিদ তার ঘূর্ণি পেসে প্রতিটা ব্যাটসম্যানকে বিট করেছে। বনের বাগে খায় না, মনের বাগে খায়। পাকিস্তান মেন্টালি আসলে নাহিদ রানাকে ভয় পেয়ে গেছে, যার কারণে নাহিদ রানা শুধু লাইন লেন্থটা বজায় রেখে বল করে গেছে এবং উইকেট নিয়ে নিছে একের পর এক। মোহাম্মদ রেজওয়ান বলটা দেখেই নেই, যে পেস ছিল বলটা দেখেই নেই সে। সালমান আলী আগা এর আগের দিন বলল যে 260 রানে বাংলাদেশ ছাড়বে না ব্যাট, যদি ছাড়ে তাইলে জয়ের জন্য তারা খেলবে। শেষ পর্যন্ত 268 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 163 রানে মামলা ডিসমিস, আসামি খালাস। বাংলাদেশ 104 রানের বিশাল বড় জয় পেল, অসাধারণ। এবং আমি আশা করি সেকেন্ড ম্যাচও বাংলাদেশ জিতবে। সুতরাং পাকিস্তান এসব হুমকি ধামকি যে এরা জিতবে, ভারতকে পাত্তা দেয় না, আর বাংলাদেশকে তো প্রশ্নই আসে না, এই হয়েছে পাকিস্তানের অবস্থা। আওয়াজে পাকিস্তান।